বাংলাদেশের সেনাবাহিনী একটা আস্থার জায়গা এবং সর্বশেষ আস্থার জায়গা বাংলাদেশের একটি সেনাবাহিনী। এই দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনীর বিকল্প কিছু আছে কিনা, যদি থাকে তাহলে তারা এরকম বক্তব্য রাখতে পারে। অত্যন্ত সত্যি কথা যেটা হলো, সেনাবাহিনীর প্রধান তখন যে ভূমিকা পালন করেছে, বাংলাদেশকে একটি বৃহত্তর অরাজকতা থেকে এবং একটা গৃহযুদ্ধ থেকে মোটামুটি রক্ষা করেছেন বলা যেতে পারে। এবং সেজন্য আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধানকে আমি ধন্যবাদ দিতে চাই, আমি ধন্যবাদ রিয়েলি দিতে চাই। এবং তারা দেশের ক্রান্তিকালে যে ভূমিকা এবং যে দায়িত্ব পালন করছে, সেটা দেশে একটা পরিণতিযোগ্য দায়িত্ব। এরকম সাধারণত এই বাংলাদেশ স্বাধীনতার পরে দুজন মানুষ এই কাজটা করেছেন। একটা হলো জেনারেল নুরুদ্দিন সাহেব করেছেন, এরশাদ সাহেবকে না বলেছিলেন, আর তিনি করেছেন এখন এই বর্তমান ওয়াকারুজ্জামান সাহেব। তিনি তখন সেনাপ্রধান হিসেবে তিনি না করেছিলেন এই যে শেখ হাসিনাকে। কাজেই বাংলাদেশ একটা চরম জঘন্য অবস্থা থেকে, একটা বাজে অবস্থা থেকে, একটা দেশের গৃহযুদ্ধ থেকে একবার রক্ষা হয়েছে এবং হাজার লক্ষ মানুষ এখানে রক্ষা পেয়েছে। শেখ হাসিনাকে ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা যে প্ল্যান করেছে, সেগুলো তো আস্তে আস্তে আনাত হচ্ছে, মানুষ জানতে পারছে। সেই সব প্ল্যান বাস্তবায়ন হলে সত্যি সত্যি দেশের চরম বিপর্যয় নেমে আসতো এবং দেশের স্বাধীনতা এমনি চলে গেছিলো, সার্বভৌমত্ব চলে গেছিলো, সেটা পুরোটাই চলে যেত। এই একটা দিক। দ্বিতীয় হলো, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা, রাজনীতিবিদদের মুখোমুখি করা, এটা একেবারেই ঠিক হয়নি। যে ছেলেরা এই কাজটা করেছে তারা রাজনীতি অত্যন্ত নতুন। আমি বলবো যে বিষয়টা, সকল বিষয়ে দেশের অবস্থা সকল কিছু বুঝেই কেমন কথা বলা উচিত। আমাদের দেশটা অত্যন্ত ছোট, আমরা কি কথা বললে তার ইমপ্লিকেশন কি হতে পারে, তার ইম্প্যাক্ট শেষ পর্যন্ত গিয়ে কি হতে পারে, সেইগুলো চিন্তা করার জন্য আমি নতুন যারা রাজনীতি এসছে তাদের আমি এটা অনুরোধ করবো এই বিষয়টা আগে ভাবার জন্য। এই দেশ, প্রথম দেশকে ভাবতে হবে, তারপর দেশের স্বাধীনতাকে ভাবতে হবে, আর সার্বভৌমত্বকে ভাবতে হবে, আর তার দেশের সীমানা অখণ্ড রাখা, এটা ভাবতে হবে। এইটা ভেবে সিদ্ধান্ত নিয়ে কথা বলা উচিত প্রত্যেকটা মানুষের, যে এইটার ফলাফল কি হতে পারে। আমরা কি দেশটাকে আরেকজনের হাতে তুলে দিতে চাই? আমরা সেই জন্য সেনাবাহিনীকে দুর্বল করতে চাচ্ছি কিনা? এটা হলো প্রথম প্রশ্ন। এই প্রথম প্রশ্নের পরে অনেক ডেরিভেটিভস হতে পারে, আমি অনেক আলোচনা করতে পারি। প্রধান উপদেষ্টা কি বললেন, তার সাথে পারিষদরা কি বললেন, এগুলো তো বাবু যত বললেন, পারিষদ বললেন তার শতগুণ। ব্যাপারটা এরকমই হয়েছে অনেকটা। উনি বললেন যে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ করার কেউ না, জনগণই দেশে সিদ্ধান্ত নেবে। ফাইন, জনগণই তো সিদ্ধান্ত নেবে, সকল সিদ্ধান্ত জনগণই নেবে। প্রফেসর ইউনূস বসে আছেন যেখানে, সেখানে তো জনগণের সিদ্ধান্ত। আবার আরেকজন গভর্নমেন্টে বসবেন, সেটা জনগণের সিদ্ধান্ত আসবে। যদিও শেখ হাসিনা গত 15 বছরে জনগণের সিদ্ধান্ত ছাড়াই বসেছিল, ইন্ডিয়ার সিদ্ধান্তে বসেছিল। কাজেই এইটা হলো প্রথমত আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করার জন্য কোন কোন ইনস্টিটিউশন দরকার, কোন মানুষগুলোকে দরকার, সেই মানুষগুলোকে অক্ষুণ্ণ রাখা, তাকে বিভ্রান্ত সৃষ্টি না করা হলে প্রথম কাজ একটা দেশে সকল নাগরিকের এই কাজটা। এটা আমাদের স্বাধীনতাকে ঠিক রাখার জন্য, সার্বভৌমত্বকে ঠিক রাখার জন্য। সেখানে নতুন সংগঠন এক একজন এক এক কথা বলছে, কথা তো ইনকনসিস্টেন্ট করা তারা প্রথম থেকেই বলে আসছে। যেটা বলেছেন যে ওরা ভিতরে বলে, এক প্রফেসর ইউনূস বললেন এক কথা, তার আরেকজনে বলে এক কথা। কিছুদিন আগে দেখছেন নির্বাচনের প্রশ্নে আসিফ নজরুল একটা স্ট্র্যাটেজি দিলেন এক ধরনের, ধর্ম প্রতিমন্ত্রী দিলেন আর এক ধরনের। এদের মধ্যে ইনকনসিস্টেন্সি বিলং করে এবং তারা অ্যাকচুয়ালি ডিসিশন নিতে পারেন এখনও। রিজনটা হলো এই যে যারা আসছে, যারা উপদেষ্টা মণ্ডলী তো অ্যাকচুয়ালি রাষ্ট্র চালাবার মতন পরিস্থিতি কখনো তারা মুখোমুখি করেন এবং সেই স্কিল নাই, সেই অ্যাবিলিটিও নাই। সেই কথা আপনারা এখন 7 মাস পরে বলছেন কেন? যখন উপদেষ্টা মণ্ডলী তৈরি হলো তখন কেন বললেন না? 8 তারিখে তৈরি হয়েছে, আমি অগস্ট মাসে, সেপ্টেম্বর মাস থেকে এই কথা সব জায়গায় আমি 30-40টা 50টা টকশো করেছি। সব টকশোতে কম বেশি বলার চেষ্টা করছি, সব টকশোতে সব জায়গায় আছে। আজকে বলছি তা নয়, আমাদের দল ইচ্ছে করেই, আমি যেমন এই ছেলেপেলেরা যখন এনসিপি করছে, তারা টাস করে একটা কথা বলতে পারে, আমরা অনেকটা কথা বলতে পারি, আমরা কিন্তু দায়িত্ব নিয়ে কথা বলতে, একটা দেশকে ঠিক রেখে তারপর কথা বলতে। আমি বড় না দেশটা বড়, যদি আমি চিন্তা করি সেই হিসেবে দেশ বড়, তাহলে আমাকে একটু সাবমিসিভ থাকাটাই স্বাভাবিক। যে কারণে আমরা চাই নির্বাচন কালকে হোক, এটাই আমরা চাই, কিন্তু আমরা বলি না। আমরা বলছি যে নির্বাচন একটা যৌক্তিক সময়ের মধ্যেই হোক। কেন বলি? একটা স্টেবল করার জন্য। উনি যেটা বলছেন না, ইনক্লুসিভ, সকল মানুষকে নিয়েই। ইনক্লুসিভ বলতে বোঝায় না যে আমরা আওয়ামী লীগকে নিয়ে নেবো আর বিএনপিকে নেবো বা অমুককে নেবো, তা নয়। সকল মানুষ একটা ছাতার নিচে আসতে পারে, সেটি ইনক্লুসিভ একটা দেশে। উনি যেমন বলেন যে জানা যায় না, একজন মানুষের সাথে ছবি তুলতে পারে না, ট্রল করে। বাস্তবতা সেই কাজটা শেখ হাসিনা করে গেছে, এটা সত্যিই করে গেছেন। এবং সে কারণে ধরেন এই এন্ট্রি দ্য ড্রাগন, এক্সিট দ্য টাইগার, কি জন্য এরকম আছে না, এন্ট্রি দ্য টাইগার আর এক্সিট দ্য ড্রাগন, ব্যাপারটা এরকমই হয়। এইখানে বিএনপি বা কেউ যদি এখানে এই লাইনে আওয়ামী লীগের বিপক্ষে যারা আসে, আওয়ামী লীগের শেখ হাসিনার বক্তৃতা তো ভেসে বেড়াচ্ছে,
তাদের আমরা দেখে দেবো করবো, তারা তালিকা করে রাখো, তাদের আমার ছাত্রলীগের গায়ে, ছাত্র দলের গায়ে, মানে কি বলে যুবলীগের গায়ে যে হাত দিয়েছে তাদের হাত ভেঙে দেবো, এগুলো সব রাখো, নোট করে, এগুলো আছে। কোশ্চেন হলো একটা শেখ হাসিনার বক্তৃতা অনেক আছে, অনেক আগে একবার বলছেন একটা লাশ পড়লে 10টা লাশ পড়বে, এই দেশের আওয়ামী লীগের লোকের কি শাড়ি চুরি করে বসে আছে, এইসব অনেক কথা বলেছেন শেখ হাসিনা। কাজে সেই সব কথার উনি ক্ষমতায় বসে আবার বাস্তবায়ন করেছেন, আবার লুটপাট করেছেন। এই লুটপাট বাস্তবায়ন সব মিলিয়ে যে দেশের যে পরিস্থিতি হয়েছে, সেই পরিস্থিতিকে উত্তরণের জন্য উনি যেটা বলেছেন, আমিও সেটা স্বীকার করি বা বলি, প্রফেসর ইউনূস আমাদের একজন একটা জায়গা, যে জায়গাটা বিশ্ব দরবারে তার একটা পরিচিতি যেমন আছে, সম্মানও আছে, আমরাও সম্মান করি তাকে। তার নেতৃত্বে দেশটা এমন একটা জায়গায় যাক যেখানে আমরা কেউ আর হানাহানিতে লিপ্ত না হই, আমরা ক্ষতিগ্রস্ত না হই, এবং দেশটা সার্বভৌমত্ব নষ্ট না হয়, স্বাধীনতাটা ঠিক থাকে। আপনার প্রত্যাশার জায়গা, কিন্তু সেনাবাহিনী হচ্ছে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার কাজে নিয়োজিত। আমি তো বললাম, সেনাবাহিনীকে যখন আক্রমণ করা হয়, সেটা রাজনীতিবিদরাই করুক, রাজনীতির লোকজনই করুক বা জনগণই করুক, তখন সার্বভৌমত্বটা কোথায় যে দাঁড়ায়? দেশে সার্বভৌমত্ব দাঁড়ায় না। সেনাবাহিনীতে আক্রমণ করা হলো, আমি তো এই প্রথম যখন আপনি জিজ্ঞেস করেছেন, প্রথম প্রশ্নে বলেছি আমাদের বুঝে কথা বলা উচিত, এর ইমপ্লিকেশন কি, ইম্প্যাক্ট কি হবে। আমরা যদি সেনাবাহিনীকে দুর্বল করি, এর অর্থ কি আমরা কি দেশ চাই না চাই না, এই প্রশ্ন আসে। কিন্তু কারণ আমরা দেশটার কার হাতে তুলে দিতে চাই কিনা, আমাদের সেনাবাহিনী না থাকলে কি হয়, সেনাবাহিনী না থাকলে কি হয়, সেই বোঝার বয়স আমাদের মনে করি না এনসিবির যারা আছেন তাদের এই বিষয়টা এখনো গভীরভাবে চিন্তা করেন যে সেনাবাহিনী সম্পর্কে আমরা প্রকাশ্যে কোনো কথা বলতে পারি কিনা। আর বললেও যদি কোনো ক্ষোভও থাকে, আপনার যদি ক্ষোভ, আপনাদের নিরসন করার অনেক রাস্তা আছে। আপনার এই আজকে একজন স্ট্যাটাস দিয়েছে, আমরা রাজনৈতিক প্রোগ্রাম করতে পারতাম, তাদের সাথে আলোচনা করতে পারতাম, বা আমরা একটা সিদ্ধান্ত নিতে পারতাম, সেই কাজগুলোই তাদের করণীয়। কিন্তু এইরকম প্রকাশ্য ওপেন করে, আবার কেউ কিছু কিছু মানুষ আছে ইউটিউবাররা, তারা ইনস্টিগেট করে, তারা করে, প্রোপাগেট করে, এবং তারা উস্কানিমূলক কথাবার্তা বলে যে সেনাবাহিনীকে এই করা হবে, মানে অমুক করে দেওয়া হবে, তমুক করে দেওয়া হবে, এই যে বিভিন্ন লোকেরা বলছে। এটা একেবারেই আমি বলবো নেহাত, আমি মানে বিনয়ের সাথে বলতে চাই, এটা দেশের স্থিতিশীলতার জন্য, সার্বভৌমত্বের জন্য অত্যন্ত ধ্বংসাত্মক এবং ক্ষতিকর। এবং সেই সাথে বলবো সেনাবাহিনীর প্রতি, মানে সেনাবাহিনী যে দায়িত্ব পালন করেছেন বিগত দিনে, আমি মনে করি সেনাবাহিনীর এই সুনামটা অক্ষুণ্ণ থাকবে এবং দীর্ঘদিন এই দেশের মানুষ মনে রাখবে। এবং অন্তত এই বাংলাদেশকে যতদিন আছে, বাংলাদেশ থাকবে, এবং বাংলাদেশ থাকার কারণে মানুষ সেটা তাদের কথা মনে রাখবে, হ্যাঁ, এটা বিশ্বাস করি। এবং সেনাবাহিনীকে দুর্বল করা মানে দেশকে দুর্বল করা। আমি যেটা মনে করি, বাংলাদেশের রাজনীতি এখন যেটা হচ্ছে তা হলো এরকমের যে প্রফেসর ইউনূসের উপরে মানুষ আস্থা রেখে তাকেই গভর্নমেন্টে বসে ইন্টারিম গভর্নমেন্ট চলুক, এবং ইন্টারিম গভর্নমেন্ট যেসব প্রায়োরিটাইজ লিস্ট করে যে এই কাজগুলো অ্যাড্রেস করা দরকার, যেমন জিনিসপত্রের দাম কমানো, বা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা, যে সিভিল যে গভর্নমেন্ট আছে, মানে ব্যুরোক্রেসি আছে, তারা কাজ করে না, সেটাকে সচল রাখা, এই কার্যক্রমগুলো করা দরকার, এটা মানুষ মনে করে। সেই কাজগুলো আমরা প্রত্যাশা করি সে কাছে, মানে উনি কি বলে প্রফেসর ইউনূসের নেতৃত্বে সে কাজগুলো হোক। সেই সাথে মানুষের প্রত্যাশা, এখন গণমানুষে আপনি যে কোনো জায়গায় কথা বললে দেখবেন সকল মানুষ প্রত্যাশা করে একটা নির্বাচন হোক। এবং এই দেশটা নির্বাচন এখন জরুরি হয়ে দাঁড়াইছে, এই কথা বলার পর থেকে নির্বাচন জরুরি হয়ে দাঁড়াইছে, যে এরকম একটা কেয়াস কনফিউশন তৈরি হলে একটা ফিয়াস্কো তৈরি হবে, তাতে দেশে স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সেই বেশিটার হাত থেকে বাঁচাবার জন্য অনতিবিলম্বে প্রফেসর ইউনূসের উচিত একটা নির্বাচন করা। কারণ তার নিজের দলের মধ্যে, ঘরের মধ্যেই তিনি দেখছেন, উনি কথা বলছেন, আবার ওরা সমালোচনা করছে, তারই পরিষদের লোকেরা। উনি বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমার এখতিয়ার নাই, জনগণ করতে পারে, ওনারা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আর ওনারা এই প্রফেসর ইউনূসের সমালোচনা করে তারা বক্তব্য দিয়েছে, এবং আবার এ কথাও বলছে যে প্রফেসর ইউনূস যদি এইখানে তাদের মতের সাথে একমত না হয়, তারা দরকার হলে প্রফেসর ইউনূসের উৎখাত করার জন্য তারা এরকম উৎখাত না, মানে তার বিরুদ্ধে কঠোর সমালোচনা তারা করবেন। তো কোশ্চেন হলো যে যেটা গভর্নমেন্ট এখন চালায়, গভর্নমেন্টের মেশিনারি, সেই মেশিনারির মধ্যেও এই কার্যক্রম হচ্ছে না। তারপর একটা বিষয়, অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়, এটা আমরা যখন শপথ নেই, বিশেষ করে মন্ত্রীরা যখন শপথ নেয়, আপনি দেখবেন সেখানে রাষ্ট্রীয় গোপন বিষয় গোপন রাখাটাই এটাও একটা শপথের অংশ, এবং সেটা প্রকাশ করলে কিন্তু তার শপথ ভঙ্গ হয়। আজকে ধরেন সেনাপ্রধানের সাথে যদি কোনো আলোচনা হয়ে থাকে, সেই বিষয়টা তো তাদের এমনভাবে রাখা উচিত ছিল যেটা অন্তত এই দেশে কেয়াস কনফিউশন তৈরি না হয়। আজকে ওনারা নিজে যদি দেখে, তাদের নিজেদের ইমেজ টার্নিশ হয়েছে অনেকখানি। কারণ এমনি মানুষ বিরক্ত পোলাপানের কার্যক্রমে, পোলাপান বলে মানুষ, এখনো মানুষকে তাদের রাজনীতিবিদ বা এরকম কোনো কিছু বলে না। আর সেনাবাহিনীর উনি যে কথা বলেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেনাবাহিনীর একজন লোক, মেজর জিয়া, আমাদের নেতা। ৭১-এ যুদ্ধ করেছেন, ৬৯-এর গণ আন্দোলনে সেনাবাহিনীর সামনে ছিল। এরশাদ পতনের আন্দোলনে মূল দায়িত্ব পালন করছে সেনাবাহিনী। নুরুদ্দিন সাহেব যদি সেদিন এরশাদের পক্ষ নিতেন, তাহলে এই আন্দোলন সফল হতো না। আবার এই ২৪ সালের ৫ই আগস্ট সেই কাজটাও করেছে সেনাবাহিনী। আমরা যদি মেলাইন করি,
আমাদের সার্বভৌমত্ব রক্ষকের দায়িত্ব মূলত পালন করে সেনাবাহিনী। আমরা জনগণ আছি ঠিকই, কিন্তু আমরা তো আনআর্মড পিপল। তারাই সামনে থাকে, তারাই একটা দেশের সীমানার স্বাধীনতা রক্ষা করে। সেখানে ভারত উস্কানিমূলক কথা বলে এবং আমাদের মধ্যে থেকে কিছু লোক উস্কানিমূলক কথা বলে। আমি বিনয়ের সাথে আপনার মাধ্যমে বলতে চাই জাতির উদ্দেশ্যে এবং লোকজনের কাছে যে উস্কানিমূলক কথা থেকে আপনারা বিরত থাকেন। আর সেনাবাহিনী তার সমর্যাদায় যেখানে আছে সেখানে তাদের রাখার চেষ্টা করে। সেনাবাহিনী বিভিন্ন নির্বাচনে আমরা সবসময় দাবি করে আসছি সেনাবাহিনী মোতায়েন করা হোক। বলেছিলাম কেন সেনাবাহিনী মোতায়েন করা হবে, এর দাবিটা করি কেন? বিকজ দাবিটা করি যে তারা ইম্পার্শিয়াল এবং নিউট্রাল কাজটা করবে। সেই সংগঠন একটাই আছে যেটা স্বাধীনতা রক্ষা করতে পারে, সার্বভৌমত্ব রক্ষা করতে পারে, গণতন্ত্র রেস্টোর করার মতনও কার্যক্রম করতে পারে সেনাবাহিনী, যেটা অন্য কেউ করে না। আমি যদি মারামারি করি, ধরেন আপনি আওয়ামী লীগ, আমি বিএনপি, বা আমি ধরেন যে কোনো দুইটা দল যদি আমরা গন্ডগোল করি, এইটা মিটাবার মতন তো একটা লোক লাগবে। সেই লোকটা কোথায় আমাদের? সেই লোকটা তো নাই। তো সেই লোকটা তারা আছে। কাজে আমি প্রফেসর ইউনূসকে আপনাদের মাধ্যমে বলতে চাই যে অনতিবিলম্বে দেশে একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন এবং নির্বাচিত ব্যক্তিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার কার্যক্রম করুন। কারণ আপনারা অনির্বাচিত সরকার। শেখ হাসিনা স্বৈরাচার হয়েছে একটা কারণে, নির্বাচন দেয় নাই, সে কারণে শেখ হাসিনা স্বৈরাচার হয়েছে সারা বিশ্বের কাছে। আপনারাও যদি নির্বাচন না দেন, তার কাজ তো একই হলো। শেখ হাসিনা যা করছে আপনারাও তো তাই করলেন। শেখ হাসিনা ছিল অনির্বাচিত, আপনারা অনির্বাচিত। দ্বিতীয়ত হলো যে আপনাদের কাছে প্রত্যাশা তো এটাই গণমানুষের, এই দেশের সাধারণ মানুষের, যে আপনারা একটা নির্বাচন করবেন এবং একটা ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল নির্বাচন তারা করবেন। সেই নির্বাচিত গণপ্রতিনিধিরা থাকবে। তৃতীয়ত আপনাদের কাছে যদি প্রশ্ন করি যে আচ্ছা আপনারা ইন্টারিম গভর্নমেন্ট, আপনারা তো নির্বাচিত না, আচ্ছা আপনারা এই ক্ষমতা আপনি একদিন তো হস্তান্তর করবেন, কোনো একদিন, যে কোনো একদিন যদি করেন সকালবেলা, সেই দিন কার কাছে দিবেন? তো নির্বাচিত সরকার ছাড়া দিবেন না, নাকি আপনাকে আর একটা অনির্বাচিত গভর্নমেন্টের কাছে দিয়ে দেবেন? যদি নির্বাচিত গভর্নমেন্টের কাছে দিতে হয় তাহলে সেই প্রক্রিয়াটা আপনারা করুন। সংস্কারের নাম বলে আপনারা টাইম ক্ষেপণ করবেন না। আমি দুইটা বিষয় বলতে চাই। একবার বলছেন ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে কেন? আপনার স্থানীয় সরকারের নির্বাচন কি সরকার পরিবর্তন হয়? বিদেশি আপনার কূটনীতিক যে কার্যক্রম সে কি স্থানীয় সরকার করবে? সেটা করবে সরকারে। আচ্ছা স্থানীয় সরকার নির্বাচন করলেন, সরকারে সে একটা নতুন সরকার আসলো, নির্বাচিত হলো, সে বললো যে আমি এটা মানলাম না, কি করবেন? নির্বাচিত সরকার হওয়ার মতন পরিস্থিতি তৈরি করেন। ধরেন আপনারা বলেন আমরা সংস্কার, আমরা কি একটা সিস্টেম আনছি না? আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে বিএনপি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আসছে এবং বাংলাদেশে পার্লামেন্টারি ফর্মের রিফাইন্ড ফর্ম যত কথা আসছে এগুলো কি শুধুমাত্র ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য? এটা ক্ষমতা না, এটাকে সময়টাকে প্রলম্বিত করার জন্য। অর্থাৎ তারা অনির্বাচিত সরকার, এই যে এলাকা আছে, তারা একটা নতুন দল করেছে। নতুন দলে ধরেন আমার বরগুনায় গেছে, আমার বরগুনার কথা বলি, একটা পানের দোকানদারের সাথে কয়েকজন লোক কথা বলেছে। এটা একটা ছবি আছে আমার কাছে ছবি পাঠিয়েছে যে কারা কোথায় কথা বলে। পানের দোকানদারের সাথে বসে বসে 4-5 কথা বলছে। এখন এই দলটা ঘুষাতে তাদের 2-3 বছর 4 বছর সময় লাগবে। তো 4 বছরে এই সরকার কি প্রলম্বিত করা সম্ভব? 1, 2 নম্বর হলো কিছু কিছু লোকেরা নানা জাতীয় কার্যক্রম আছে। একটা হলো স্থানীয় সরকার নির্বাচন, তারপর আছে আনুপাতিক হারে নির্বাচন। আনুপাতিক হারে নির্বাচন করবে না। ব্রিটেন যেখানে গণতন্ত্র জন্ম হয়েছে সেখানে আনুপাতিক হারে নির্বাচন নাই, আমেরিকায় নাই, ইংল্যান্ডে নাই, ইন্ডিয়ায় নাই, আমার পাশের দেশে। আমরা এখানে আনুপাতিক হারে নির্বাচন যে গণভোটের বিষয়, এই সংক্রান্ত সকল বিষয় সামনে আনা হচ্ছে একটি মাত্র কারণে প্রলম্বিত করার জন্য, অর্থাৎ একটা সময় ক্ষেপণ করার জন্য, যাতে নির্বাচনটা সময় মতো না হয়। তাতে যে দেশের পরিস্থিতি এইরকম তৈরি হয় যদি, তাহলে আমরা সবাই বিপদে পড়বো। আপনি তো পড়বেন, নিয়ে আমরা সবাই মিলে পড়বো। কাজে সবাই মিলে দেশটা বিপদে না পড়ে সেই কাজটা এখন করা উচিত। সেই জন্য অনতিবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি।